আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। মাননীয় স্পিকার Salahuddin Ahmed, Honorable Minister of Home Affairs. সব অ্যাডম পোতায় গেছে। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। জুলাইয়ের সাথে বেইমানি করলে ক্ষমতার আম আর সালাদ দুটোই চলে যাবে। সংস্কার, যে সনদ, যে গণভোট, এগুলোর কোনোটাই বিএনপি বিশ্বাস করেনি। বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আস্থা পড়ে গেছে। বিপ্লবের পর প্রথম জাতীয় সংসদের অধিবেশন শেষ হইল। এই সংসদ নিয়ে জনগণের অনেক আশা ছিল। এই সংসদে আছে মাঠ থেকে উঠে আসা ছাত্র বিপ্লবীরা, আয়নাঘর থেকে ফিরে আসা মজলুম, ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা রাজনীতিবিদ, নির্বাসনে থাকা রাজনৈতিক নেতা কর্মী, জেলে থাকা গুলি খাওয়া লড়াকুড়া। কিন্তু সংসদ কেন জানি আমাদের আশাহত করছিল। সংসদ নেতা নিশ্চুপ বসে থেকে টেবিল থাবড়ায় খালি, আর শিলং সালাউদ্দিনের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হয়ে বসা। জনাব সালাউদ্দিন আহমদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। শিলং সালাউদ্দিনের একটা স্বীকারোক্তি আছে সংসদের ভেতরেই, কইছে জুলাই সংসদে সাইন করাটা এটা বাধ্য হয়ে করছে। সরকারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। সংস্কারের কোনো কমিটমেন্ট ছিল না, ছিল নির্বাচনের চাপ। এটা হঠাৎ বলে নাই শিলং সালাউদ্দিন, আগে থেকে শুরু হয়েছে। এটা 1 নভেম্বর 2025 প্রেস ক্লাবে মেজর হাফিজ কইছে, এখন যে স্পিকার সে কইছে নির্বাচন হওয়ার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও বিএনপি অনেক কিছু মেনে নিছে। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। মানে যে সংস্কার, যে সনদ, যে গণভোট, এগুলোর কোনোটাই বিএনপি বিশ্বাস করেনি। সব মেনে নিছে নির্বাচনের লোভে। আবার সেই মেজর হাফিজি বলে আমরা বদ্ধপরিকর জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এটা নাকি দেশের সম্পদ। শুনে দেশবাসীর সম্পদ। প্রত্যেক রাজনৈতিক যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারা সবাই জুলাই সংসদে স্বাক্ষর করেছেন। বিএনপিও আমি মনে করি তারা জুলাই সংসদ বাস্তবায়নে বদ্ধপরিকর। দেশের সম্পদ, ক্ষমতা পেলে তখন এটা দেশের সম্পদ। মানে কোনো কনসিস্টেন্সি নাই তাদের, আলাপ আলোচনা কথাবার্তার কোনো কনসিস্টেন্সি নাই। একবার এক কথা বলে, আরেকবার আর এক কথা বলে, যখন যেটা কাজে লাগে সেটাই বলে। কেন্দ্র সরকারের যে অধ্যাদেশগুলো নতুন সংসদে পাশ না হইয়া বাতিল হয়ে গেল, তার মধ্যে কতগুলো ছিল জুলাইয়ের আত্মার সাথে সরাসরি সম্পর্কিত। গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচার বিভাগের পৃথক সচিবালয়ের অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অধ্যাদেশ। এগুলো হইলে সেই অধ্যাদেশ যেগুলো আয়নাঘর ভিকটিমদের জন্য, গুম হওয়া ছেলেদের মায়েদের জন্য, ফ্যাসিবাদের শিকার পরিবারগুলোর জন্য তৈরি হয়েছিল। বিএনপি সরকারের অধ্যাদেশগুলো কার্যকারিতা হারায় নষ্ট হয়ে যাইতে দিল। বিএনপি যে সমস্ত যুক্তি দিল সেগুলো মিথ্যা এবং বানোয়াট। আমরা সেটা প্রত্যেকটা খণ্ডন করছি। মাত্র এক সপ্তাহ আগে বক্তৃতায় কইছে স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর চাপছে। শোনেন। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আস্থা পড়ে গেছে। এই উৎসাহিত হইয়া ইশরাক কইয়া বসলো বিরোধী দলের পতন ঘটবে। শুনেন। আমাদেরকে যদি হুমকি দেয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। পতন, রাজনৈতিক দল যখন সরকারে নির্বাহী ক্ষমতা হারায়, সেটা যদি আন্দোলনের মাধ্যমে হয় সেটাকে বলা হয় পতন। মানে সরকারে থাকলে সেটা পতন হয়। বিরোধী দলের তো কোনো নির্বাহী ক্ষমতাই নাই, তার পতন হবে কোথায় থেকে? সে কোথায় ছিল আর কোথায় নামবে? সে তো ছিল না কোথাও। এটা ভুলভাবে বলা কথা না, এটা এমন না যে ভুলভাবে কইছে। এটা হইতেছে একটা মানসিকতা, ফ্যাসিস্ট মানসিকতা, যে মানসিকতা হাসিনার ছিল বিরোধী দলকেও ধ্বংস করবে, নির্মূল করবে। ইশরাক কম বয়সী ওই একই কথা মির্জা ফখরুল কইছে জামাতে ইসলামকে
নির্মূল করা হবে, পিছে আবার লাগিয়ে দিছে রাজনৈতিক ভাবে। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এই বুড়া হাঁটতে পারে না ঠিক মতো, জামাতে ইসলামকে নির্মূল করবে, সেই একই বাকশালী মাইন্ডসেট, বুঝেছাও। তার একটা ঘটনা ঘটলো, আপনারা সবাই দেখছেন, কি সেটা? শাহবাগ থানা মব। এর মধ্যে শুরু হইলো ছাত্র দলে আর এক কীর্তি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের সাথে পায়ে পাড়া দিয়া ঝগড়া করলো, গুপ্ত লিখলো, গুপ্ত তা আবার ঠিক মতো লিখতে পারে না। থানার মধ্যে ডাকসুর 2 নেতাকে মারধর করলো, অভিযোগ কি সবাই জানে, একটা ফেক স্ক্রিনশট। সেই ফেক স্ক্রিনশট নিয়ে মামলা দিতে জোবায়ের গেছে থানায়, থানায় নাকি ওসি ছিল না, থানার মধ্যে পেটানো হইলো, পেটাইতে দাওয়া হইলো। প্রফেসর ইউনূসের আমলে যারা মব মব করে চিল্লাইতো, তারা এখানে মব দেখলো না। আঙ্গুলি বাদল দেশ পাওয়ার নেত্র নিউজের এক্সিকিউটিভ এডিটর সেই মব হামলাকে সেলিব্রেট করলো, কইলে এটা দেখাটা নাকি খুব তৃপ্তিদায়ক। ইংরেজিত কইছে তো, তাই ঠিকই কইছে, তাই না? সেই একই আওয়ামী বাম বাকশালী ন্যারেটিভ জামাত জুজু। দুঃখের কথা হইতেছে কথাগুলো এখন বিএনপির মুখে, যারা কিনা 15 বছর জোটের শরিক ছিল, যাদের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করছে, যাদের সাথে একসাথে সরকার গঠন করছে, যাদেরকে মন্ত্রিত্ব দিছে, যাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিছে, তাদের সাথে এখন এইটা কি বোঝায়? এটা যা বোঝায় তা হইতেছে ভারতের কাছে আত্মসমর্পণ। এর মধ্যে আরো নানা ঘটনা ঘটছে, আমি একটা ভিডিও করেছি, ভারতের কাছে তারকের আত্মসমর্পণ। এই যে এটা না দেখলে দেখে নিন। 7 এপ্রিল 2026 তারেক রহমান রীতি বহির্ভূত বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছে প্রাইম মিনিস্টার হিসেবে। বিজেপির সভাপতিকে চিঠি লিখতে পারে না, বিএনপির চেয়ারম্যান হিসেবে বিজেপির সভাপতিকে চিঠি লিখতে পারে। দিল্লিতে হুমায়ুন কবির বিএনপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় সোথাওয়ালের কাছে চিঠিটা হস্তান্তর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধুচন্দ্রিমা শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে। বাকশালী আওয়ামী লীগের উল্লাস শুরু হইল। বিরোধী দল অত্যন্ত সংযত আচরণ করলেও আওয়ামী লীগের চাইতে খড়গহস্ত হয়ে উঠলো বিএনপি। আর তারেক রহমান বসা শুরু করলেন বাঙ্গু সুশীলদের সাথে, সেই এক ইন্ডিয়ান মালদের সাথে। কার কার সাথে? আব্দুল্লাহ আবু সাইদের সাথে মিটিং করে, একবার না 2 বার, পরের বার তো সভাসদ সভাসদ নিয়ে একসাথে। তারপর বিশিষ্ট চেতনাজীবী আব্দুল নূর তুষারের সাথে মিটিং করে, কদা কামালের সাথে মিটিং করে, আনিস আমলকে ফোন দিয়া কুশলতি জিজ্ঞেস করে। কিন্তু কাদের সাথে বসেন না? সলিমুল্লাহ খানের সাথে বসেন না, উনি মাহমুদুর রহমানের সাথে বসেন না, উনি শফিক রহমানের সাথে বসেন না, সংগ্রামের সম্পাদক আবুল আসাদের সাথে বসেন না, ফরদ মাজারের সাথে বসেন না। যেন তাদের দরকার নাই বাংলাদেশ গঠনে, যেন তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, যেন ফ্যাসি বিরোধী লড়াইয়ে তাদের কোনো ভূমিকা নাই। যাদের ভূমিকা ছিল না তাদের সাথে যে বসতেছে, যাদের ভূমিকা ছিল, যারা নির্যাতিত হয়েছে, দেশান্তরী হয়েছে, যারা ক্রমাগত বয়ান উৎপাদন করে গেছে, সলিমুল্লাহ খান রাস্তায় দাঁড়াইছে, তাদের সাথে কোনো দরকার নাই। তার নতুন বাংলাদেশে তাদের দরকার নাই। প্রফেসর ইউনূসের সাথেও বসতে পারে, বসে না। প্রফেসর ইউনূসের সাথেও বসেনি, কন্টিনিউটির একটা ব্যাপার আছে। তো আমেরিকান প্রেসিডেন্টরা দেখবেন পুরনো প্রেসিডেন্টদের সাথে বসে, প্রফেসর ইউনূসের উপদেষ্টাদের সাথে বসে না। তাদের অভিজ্ঞতা তো অমূল্য, তাদের সাফল্য ব্যর্থতা সত্ত্বেও তারা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় বাংলাদেশকে নেতৃত্ব দিছে, মন্ত্রণালয় চালাইছে, তারা সবাই আছে, দেশেই আছে। তাদের চাইতে কথা কামাল, আব্দুল নূর তুষার, আব্দুল্লাহ আবু সাইদ গুরুত্বপূর্ণ হয়ে গেল। তারপরে তৈরি হলো বয়ান, মিছা বয়ান। হামেদ টিকে নিয়ে তারেক রহমান বললো এক কথা, বলল আমরা সব রাজনৈতিক দল সবাই মিলে একটা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করছি। এবং আরো দুঃখজনক ব্যাপার হলো অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর থেকে বিদেশ থেকে আমদানি করা হয়নি। দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিশুদের হামের টিকা গত কয়েক বছর ধরে বিদেশ থেকে আমদানি করা হয়নি। পুরাই মিথ্যা কথা। প্রফেসর ইউনূসের আমলে বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়েছে। ইউনূস সরকারের আমলে সেপ্টেম্বর 2025 ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের পদ্ধতি বদলায় উন্মুক্ত দরপত্র দিছিল। দরপত্র আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছিল। এটা সেই আমলারা, যেই আমলারা তারেক রহমানকে ক্ষমতায় আনছে, সেই আমলারা এটা আটকায় দিছিল। এটা সত্য, প্রক্রিয়াগত ভুল হয়েছিল, এটা সত্য। কিন্তু তারেক রহমান যে বললো টিকা আমদানি করা হয়নি, এটা মিথ্যা, পুরা মিথ্যা, মিথ্যা। তার মানে তারেক রহমানের আশেপাশে যারা, তারা যাকে তথ্য দেয়, তারা সবাই ফার্স্ট ক্লাস গেজেটেড ভার্সন। জ্বালানিতে নিয়ে বেড়াচাড়া করে ফেললেন, কি দীর্ঘ লাইন। বললো যে এপ্রিলে কোন তেলের দাম বাড়বে না, তারপর এপ্রিলেই বাড়লো আবার তেলের দাম। আপনারাই বলেন, প্রফেসর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টার সাথে আলাপ করলে দারুণ ইনসাইট পাইতেন না উনি? কিন্তু সেটা তো উনি করলেন না, কারণ এটা করলে ফুটেজ পাওয়া যাবে না। কেন করলো না? কারণ ইন্ডিয়া খুশি হবে না।
পুরা ইন্ডিয়ান কন্ট্রোল স্ট্যাবলিশ হয়ে গেছে। জুলাইয়ের পক্ষে যারা আছে বিএনপির মধ্যে তাদের কণ্ঠস্বর শোনা যাইতেছে না। এর মধ্যে হঠাৎ ঝলসে উঠলেন বিএনপির এমপি আশরাফুদ্দিন মিজান, লক্ষ্মীপুর 4 আসনের হুইপ। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব জানাইতে যে উনি কইলেন রুলস অফ প্রসিজার অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি চেয়ারকে সম্মান করতে হবে। সম্মান রেখেই বলতেছি, ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি ধন্যবাদ জানাইতে পারলাম না বলে আমি দুঃখিত। ধন্যবাদ দিচ্ছি ওই প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। শুনেছেন, আমি এটা শুনে উনার আগের কিছু বক্তব্য দেখলাম, আগে যখন খালেদা জিয়া সংসদে ছিল সেই সময়, যে দারুণ একটা ন্যাশনালিস্ট লিডার, একদম ইয়াং একজন ন্যাশনালিস্ট লিডার, আমাদের সাথে বরাবর বলতে চাই না, কিন্তু এই কওমি মাদ্রাসার মানুষগুলি, এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি, এই মাদ্রাসার মানুষগুলি, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব, আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান, আমার মা যখন আমাকে ফুরকানিয়া পাঠিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আমি যখন শিখলাম, আউযুবিল্লাহ শিখলাম এই মানুষগুলির হাতেই। এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্বুকা মান হাযা, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল্লাযী ফিয়ে। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। মাননীয় স্পিকার, উনি আরো বলছেন যে মানুষ হিংসার প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি, মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আনলেন, সংসদ ভবনে কোটি কোটি টাকা পাওয়া গেছিল, গণভবনের ইট নিয়ে গেছিল, এটা বিএনপির লোকেরা নেয়নি, জামাতের লোকেরা নেয়নি, জুলাই শহীদের মায়েরা নেয়নি। এটা ছিল রিক্সা চালক, শ্রমিক, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শোনেন, কোটি কোটি অর্থ টাকায় সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে, এটা বিএনপির লোকেরা নেয় নাই, জামাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। শিলং সালাউদ্দিন যতই হ্যাডম দেখা, তার পুরো হ্যাডম পোলাপান জয় বাংলা করে দিছে স্টেডিয়ামে, তার ছবি ভাইসে উঠেছে স্টেডিয়ামের স্ক্রিনে, আর সবাই আওয়াজ দিতেছে ভুয়া ভুয়া বইলা চ্যাংরা প্যাংরা। দেখেন, President's box in the House. Salahuddin Ahmed, Honorable Minister of Home Affairs. সব অ্যাডম পোতায় গেছে। বিরোধী দলীয় 2 নেতা নাহিদ আর জামাতের আমিরের বক্তব্য আসলো। নাহিদ দীর্ঘ একটা বক্তব্য দিল, প্রায় 34 মিনিট। সারা দেশের মানুষ মেসমারাইজড হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলো। দারুণ যুক্তির কাটায় সাজানো বক্তব্য, বিরোধী দলের সবাই নিশ্চুপ হয়ে শুনলো। আজনাদ আব্দুল্লাহ ফেসবুকে লিখলো, আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম। নাহিদ বললেন যে সংসদে সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করছে, যেভাবে গণভোটকে অস্বীকার করছে, তাতে আমি অনেক হতাশ হয়েছি। কিন্তু সে হতাশাই সে শেষ করেনি, বলছে আমরা যে কমিটমেন্ট জনগণের কাছে করছি সেই সকল প্রতিশ্রুতি রক্ষা করে সামনের দিকে আগে যাব। বক্তৃতা দিলেন জামাতের আমির, তিনি বরাবরই স্মিতভাষী, তার বক্তব্য সবাই পছন্দ করলো। 2 জনের ভাষায়, 2 জনের বক্তৃতায় জুলাইয়ের প্রতি কমিটমেন্টে মানুষ মুগ্ধ হইল। সরকারকে সাহায্য করার ইচ্ছা দেখা মানুষ আশান্বিত হইল। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তাদের মধ্যে জায়গা উঠল। সরকারি দলের অব্যাহত শত্রুতাকে উতরায় সবাইকে আপ্লুত করে দিল এই 2 নেতা। তারপরে তারেক রহমান 180 ডিগ্রি ঘুরে তারেক রহমান তার সমাপনী বক্তব্য দিল সংসদে। চমৎকার বক্তব্য, মনে হইল একজন রাষ্ট্রনায়কের বক্তব্য শুনতেছি। বিরোধী দলের প্রতি আহ্বান, সরকার পূর্ণ হবে না বিরোধী দল ছাড়া, এসব অনেক ভালো ভালো কথা। এই 1 সপ্তাহে কি এমন হইল যে তারেক রহমান 180 ডিগ্রি ঘুরে গেল? সংসদে যে ইতরামি করলো সরকারি দলের লোকেরা, সেগুলো কি তারেক রহমানের অসম্মতিতে হয়েছিল? হয় নাই তো। এটা থিওরি আছে, গুড কপ ব্যাড কপ।
আপনি যখন পুলিশ ধরবে, রিমান্ডে নেবে, যখন আপনার কাছ থেকে কথা আদায় করবে, তখন আপনি দেখবেন যে একজন পুলিশ খুবই রুক্ষ, খুবই রূঢ় আচরণ করতেছে, আপনারে পিটাইতেছে, এই করতেছে, গালি দিচ্ছে, ধমকাইতেছে, এই করতেছে। আর একজন খুব ভালো আচরণ করতেছে, আপনাকে রক্ষা করতে চাইতেছে। তো ওইটা হইতেছে ব্যাড কপ, যে আপনাকে রুক্ষ আচরণ করতেছে, আর এটা হইতেছে গুড কপ, যে আপনার সাথে সদয় আচরণ করতেছে। তাতে আপনি গড় গড় করে সদয় আচরণ করা পুলিশের কাছে সব বইলা দিবেন, মানে সর্প হইয়া দংশন কইরা ওজা হইয়া যাচ্ছে। তার মানে তারেক রহমান গুড কপ আর বাকিরা ব্যাড কপ। তারেক রহমান ভালো আর সবাই খারাপ, আর সবাই খারাপ হইলেও তারেক রহমান ভালো। এইটা তাদের কৌশলও হইতে পারে। বিএনপি সরকারের প্রথম প্রায়োরিটি হইতেছে দল বা সরকারের যাই অবস্থা হোক না কেন, তারেক রহমানের ইমেজ যেন ঠিক থাকে। এই ঐক্যের বক্তব্য না দিলে সংসদের আসল নেতা হয়ে উঠতো নাহিদ আর ডাক্তার শফিক। এইটা থেকে নিজের ইমেজকে রক্ষা করার জন্য তারেক রহমান এমন বক্তব্য দিতে পারেন। দ্বিতীয় কারণ, দলের ভেতরের নিয়ন্ত্রণ। উনি দেশে আসার আগে বলছিলেন না যে দেশে ফেরাটা ওনার একক সিদ্ধান্তের বিষয় না। তারা এই দেশে ছিল আর কি, মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, আমির খসরু, সহজ এই লিডারশিপ, যেটা আসলে বিএনপির মধ্যে ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান অ্যাসেট, এরাই তো নেগোসিয়েশনটা করছিল, ওরাই ইলেকশন করছে, তারাই ক্ষমতাটা ধরে আছে। এটাই হইতে পারে ইলেকশনে টাকা জোগাড় করছে তারাই, জিতে আনছে তারেক রহমানকে তারাই, যা জিততো তার 40-50 বেশি সিট দিয়ে নিয়ে আসছে তারাই। তারেক রহমান দেখতেছে রাজনৈতিক দলের জন্য তো ক্ষমতায় যাওয়াটাই শেষ কথা, তারা ক্ষমতায় নিয়ে গেছে, ভালোভাবেই নিয়ে গেছে, তারেক রহমানকে তো ক্ষমতায় বসাইছে তারা, তাই তাদের যে নিয়ন্ত্রণ সেটা তারেক রহমান মানতে বাধ্য হইতেছে। এটা হইতে পারে তার একটা লক্ষণ রেখা আঁকিয়া দিছে, তার বাইরে যাইতে পারতেছে না তারেক রহমান, ইচ্ছা থাকলেও যাইতে পারতেছে না। কিন্তু দলের মধ্যে থেকে নিজানের মতো এমপি জুলাইয়ের পক্ষে দাঁড়ায় গেলে তিনি হয়তো ওনার গন্ডি ছাড়ায় বাইরে আসার সাহস করছেন, এটা হইতে পারে। তৃতীয় কারণ হইতেছে ইরান যুদ্ধ আর জিও পলিটিক্স। ইরান যুদ্ধ তো দুনিয়ার হিসাব নিকাট পাল্টাই দিচ্ছে। ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে, আমেরিকাকে যেভাবে নাস্তানাবুদ করে দিচ্ছে, তারেক রহমান হয়তো বুঝে গেছে যে ইন্ডিয়া আমেরিকা অক্ষয় শক্তি, তার সরকার চালাইতে যা দরকার তা দিতে পারবে না। কি দরকার তার সরকার চালাইতে? টাকা দরকার, খুবই সিম্পল জিনিস। বিদেশি সাহায্য দরকার, টেকনোলজি দরকার। এইটা আমেরিকাও দেবে না, এটা ইন্ডিয়াও দেবে না। বিএনপি সরকারের ভারতমুখী শিফট এটা লক্ষ্য করছে। দেশ চালাইতে হইলে চীনের আর্থিক সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না তারেক রহমান। তাই তার স্ট্র্যাটেজিক শিফট হইতে পারে। তার বিরোধী দলের সাপোর্ট দরকার। ইন্ডিয়ান লবি তো তার সাপোর্ট দিবে না সে চায়নার দিকে শিফট করলে। চীনমুখী শিফট করলে এই সেকুলার এস্টাবলিশমেন্টটাকে তুলা ধোনা করে দিবে। তখন তার যেই সাপোর্ট দরকার সেটা সে এই ক্যাম্প থেকে পাবে। মির্জা ফখরুলের নেতৃত্বে একটা টিম চীনে ভিজিট করে আসছে। এর মধ্যে যদি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর প্রফেসর ইউনূসের মতো ইন্ডিয়ার বদলে চায়না হয়, অবাক হয়েন না, এটা হওয়ার সম্ভাবনা আছে। আজকে কয়ে গেলাম, পরে মিলায় দেখেন। সরকারকে স্টেবল করা, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, এর জন্য তারেক রহমানের চীনের বন্ধুত্ব ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো বিকল্প নাই। কি হবে তাকে? তাই সম্ভবত হার্ট ব্রেক করছে, করে লাইন ঠিক করেছে। ওই যে দেখেছিলেন না ইলেকশনের সময় বিএনপির এক নেতা জয় বাংলা কইতে যে হার্ট ব্রেক করে কোনো মতে সম্মান রক্ষা কইরা তা শেষ করেছিল স্লোগান শুনে। শুনেছেন? এই ঘটনা ঘটিছে তারেক রহমানের ক্ষেত্রে। আমরা একটা খুব ইন্টারেস্টিং সময় পাস করতেছি। প্রত্যেকদিন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হইতেছে, কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট হয়েছে, জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থাকলে সরকার স্টেবল হবে। জুলাইয়ের প্রতি কমিটমেন্ট থাকলে তারেক রহমান সরকার স্টেবল হবে, না থাকলে হবে না। যত ইমেজ বিল্ডিং এর চেষ্টা করুক হবে না। জুলাইয়ের সাথে বেইমানি করলে ক্ষমতার আম আর ছালা দুটোই চলে যাবে। আমাদের প্রত্যাশা থাকবে তারেক রহমান জুলাইয়ের পথে ফিরে আসবেন, শক্তভাবে ফিরে আসবেন। তার আশেপাশের ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রভাব বলয় থেকে বেড়ায় এসে জনতার কাছে আশ্রয় নেবেন। তাহলেই দেশ বাঁচবে, জুলাই বাঁচবে, জুলাই জিন্দা থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।